আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের নানা ঘটনা দুর্ঘটনা নিয়ে যমুনা টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন দ্য ওয়ার্ল্ড দিস উইকের সাথে আছে সৌমিত্র শুভ্র। বরাবরের মতোই দেশের বাইরে সপ্তাহের গুরুত্বপূর্ণ নানা ইস্যু আর ভিন্নধর্মী খবর নিয়ে সাজানো হয়েছে আজকের আয়োজন। ক্যালেন্ডারের পাতা থেকে ঝরে গেল আরও একটা ঘটনাবহুল বছর। ট্রাম্প কিম জং উন বৈঠক কিংবা খাশোগি হত্যাকাণ্ডের মতো নানা কারণে বছরটি স্মরণীয় হয়ে থাকবে আন্তর্জাতিক রাজনীতিতে। বিশ্ববাসী বছরটিকে মনে রাখবে বাণিজ্য যুদ্ধ সহ মার্কিন প্রেসিডেন্টের একরোখা অনেক নীতির জন্যও। বিদায়ী বছরে আন্তর্জাতিক অঙ্গনের এমন নানা ঘটনাবলীর দিকে ফিরে তাকাবো আমরা। শুরুতেই 2018 সালের আলোচিত ঘটনাগুলো দেখে নেব এক নজরে। খুব সহসাই দেখা মেলে না এমন দৃশ্যের। কথায় কথায় পরমাণু ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকিদাতা দুই নেতা একে অপরকে সম্ভাষণ জানাচ্ছেন সহস্রে। সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের ঐতিহাসিক এই বৈঠক বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নতুন আশার সঞ্চার করে। কোরীয় উপদ্বীপ অঞ্চলে পরমাণু নিরস্ত্রীকরণে উদ্যোগী হন দু নেতাই। কোরীয় উপদ্বীপে নিরস্ত্রীকরণ নিয়ে ইতিবাচক উদ্যোগ নিলেও বছর জুড়ে ডোনাল্ড ট্রাম্পের খেয়ালি এবং একগুঁয়েমি নীতির পরিণাম দেখেছে বিশ্ব। ফলাফল ভয়ঙ্কর বাণিজ্য যুদ্ধের শঙ্কা। বছর জুড়ে চীনের ওপর প্রায় $25,000 কোটি রফতানি পণ্যে শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। অন্যদিকে মার্কিন $11,000 কোটি মূল্যের পণ্যে শুল্ক আরোপ করে পাল্টা জবাব ছিল চীনের। মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নীতির কবলে পড়ে কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশও। মার্কিন প্রেসিডেন্টের নীতির প্রভাব পড়ে মধ্যপ্রাচ্যেও। ইরানের সাথে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে সরে আসার পর তেহরানের উপর কয়েক দফায় নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। ইরানকে চাপে রাখতে নানা উদ্যোগ নিলেও সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়ে চমক দেন তিনি। 2018 সালে যেসব দেশে ক্ষমতার পালাবদল হয়েছে তার মধ্যে বেশি আলোচনার জন্ম দেয় ব্রাজিল, মালদ্বীপ ও পাকিস্তানের নির্বাচন। মালদ্বীপে ভোটের মাধ্যমে বিদায় হয় চীনপন্থীদের। বরাবর সামরিক শাসনের বলি পাকিস্তানে ক্ষমতায় আসেন সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান। পরিবর্তন না হলেও ক্ষমতার লড়াই উত্তেজনা ছড়ায় দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কায়। 2018 সালে নিজের ক্ষমতা আরও পোক্ত করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজীবনের জন্য তাকে নেতৃত্বে আসীন করে দেশটির কংগ্রেস। বছরের শেষ ভাগে সবকিছু ছাপিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তোলে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড। তুরস্কে সৌদি কনসুলেটে রাজতন্ত্রের সমালোচক এ সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়, যার পেছনে মদতদাতা হিসেবে নাম উঠে আসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। দর্শক, বিদায় নেওয়া বছরের আন্তর্জাতিক ঘটনাবলী বিশ্লেষণ করতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। ডক্টর দেলোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি দ্য ওয়ার্ল্ড দিস উইকে। অনেকগুলো ঘটনা এবং অনেকগুলো পরম্পরার মধ্য দিয়ে আসলে 2018 সাল শেষ হলো। আন্তর্জাতিক ঘটনাবলীর এই সব পরম্পরা এর আলোকে বিদায়ী বছর কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আপনাদের এই রিপোর্টে আমি যে খবরগুলো ছিল সেই ঘটনাগুলো তো আছে, এবং তার সাথে আমি যদি ব্যাপারটাকে এভাবে দেখি যে বিদায়ী বছর যেটি 2018 সালের ঘটনাগুলোকে আমরা আঞ্চলিক পর্যায়ে চিন্তা করতে পারি, আবার কোনো দেশের ভেতরের যে ক্ষমতার পালাবদল সেই ঘটনাগুলোর কারণে আঞ্চলিক প্রেক্ষাপট ও বিশ্ব প্রেক্ষাপটও পরিবর্তন এসছে। পাশাপাশি আবার আমরা কিছু দ্বিপাক্ষিক আলোচনা, যেমন ট্রাম্প কিমের যে বৈঠকটি 2018 সালের জুন মাসে হয়েছিল, সেই রকম দ্বিপাক্ষিক বৈঠক হলে তার একটি বৈশ্বিক ইমপ্লিকেশন আছে, এবং বিশেষ করে ইস্ট এশিয়াতে এটার ইমপ্লিকেশন ছিল। আরেকটি হচ্ছে যে বিশ্বব্যাপী যে ধরনের মানে পরিবর্তন সূচিত হতে পারে এরকম ঘটনা আমরা আইডেন্টিফাই করতে পারি। যেমন আপনি বলছিলেন যে ট্রেড ওয়ারের কথা, যে চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য যুদ্ধ, এবং বিশেষ করে চীনের পণ্যের উপরে যে শুল্ক আরোপ করার যে সিদ্ধান্ত এবং সেটি বাস্তবায়ন করা, এবং তার মাধ্যমে দু দেশের মধ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপ করা, এবং সেটি একটা পর্যায়ে 18 সালের শেষ দিকে এসে কিছুটা চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বাট তারপরও এই যে এই ট্রেড ওয়ার, এটার একটা বৈশ্বিক ইমপ্লিকেশন আছে। সেই দিক থেকে 2018 সালের এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা বা ডেভেলপমেন্ট ছিল। অন্যদিকে যদি আমরা ট্রান্স আটলান্টিক রিলেশনসে যাই, ইউরোপের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, এবং সেই সম্পর্কের একটা বড় দিক হচ্ছে ন্যাটোকে কীভাবে তারা দেখতে চায়, এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের যে পজিশন এবং তার যে অ্যালাই যারা মার্কিন ইউরোপের যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুরো কোল্ড ওয়ার পিরিয়ডে এবং তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা একসঙ্গে বিশ্ব রাজনীতিতে একসঙ্গে ছিল এবং এখনও আছে, বাট সেখানে সেই সম্পর্কে
এক ধরনের চিড় ধরেছে, অবিশ্বাস দানা বেঁধেছে এবং এর সূত্র ধরে আমরা লক্ষ্য করেছি পরবর্তীকালে একেবারে শেষ দিকে এসে এই ঘোষণাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের যে ঘোষণাটি, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের ঘটনাটি, তারপরে আমরা লক্ষ্য করলাম যে মার্কিন তাদের যে পররাষ্ট্রমন্ত্রী তো আগেই তারা পদত্যাগ করেছিল, তারপরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ম্যাটিস তিনিও পদত্যাগ করার ঘোষণা দিলেন হঠাৎ করেই। কিন্তু শেষ দিকে এসে আবার লক্ষ্য করা গেল যে সিরিয়া থেকে যত দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহারের কথা বলছিল মানে ট্রাম্প, সেটি এখন হচ্ছে না, তারা সেটিকে একটা একটু বিলম্বিত করে প্রত্যাহার করতে পারে। তো এই যে বৈশ্বিক যে প্রেক্ষাপটের তাৎপর্যপূর্ণ ঘটনা, আবার বিভিন্ন দেশের ভেতরের যে পরিবর্তন, আমাদের বিশেষ করে চীনে শি জিনপিং এর ক্ষমতা সুসংহত হওয়া, সেটি যেমন চীনের জন্য গুরুত্বপূর্ণ, একই সঙ্গে পুরো মানে দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়াতে চীনের যে প্রভাব এবং বৈশ্বিক রাজনীতিতে চীনের প্রভাব বৃদ্ধির ক্ষেত্রে এটি এক ধরনের নতুন করে চীনের ব্যাপারে অন্যান্য রাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি সেখানে একটা পরিবর্তন আসবে। এই ক্ষেত্রে জনাব দেলোয়ার হোসেন, একটা বিষয় খুব লক্ষণীয় যে এর আগে অন্তত আরও কয়েকটি বছর আগে যদি আমরা তাকাতে চাই, দেখব যে অনেক ক্ষেত্রেই বিশ্ব আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক বা মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি আধিপত্য বিস্তার করতো সামগ্রিক বিশ্বের রাজনীতিতেই। সেখানে কিন্তু এটি অস্বীকার করার উপরে আপনি যেমন সিরিয়ার প্রসঙ্গ আনছিলেন, মধ্যপ্রাচ্যে কিন্তু রাশিয়ার ক্ষমতা বা তাদের প্রভাব বলে আরেকটু বেড়েছে বলতে হবে সিরিয়া যুদ্ধের মধ্য দিয়ে, এবং একই সঙ্গে চীনের প্রভাবের কারণেও কিন্তু যুক্তরাষ্ট্রকে অন্তত যুক্তরাষ্ট্রের আধিপত্য খানিকটা হুমকির মুখে পড়তে হয়েছে। অর্থাৎ যতখানি ইউনিপোলার আমরা দেখে এসেছিলাম, তাতেও তো অর্থাৎ ক্ষমতার ভারসাম্য এক ধরনের পরিবর্তন এসেছে নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা লক্ষ্য করেছিলাম যে বাইপোলার ওয়ার্ল্ড আস্তে আস্তে তৈরি হয়েছে এবং সেই বাইপোলার ওয়ার্ল্ড এবং স্নায়ুযুদ্ধ একসঙ্গেই চলেছে এবং 1991 সালের পর থেকে অনেকেই যেটা বলেছিল যে একটা ইউনিপোলার ওয়ার্ল্ডের দিকে যাচ্ছে, যদিও সেটা ক্ষণস্থায়ী ছিল এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম যে আস্তে আস্তে একটা বহুমেরু কেন্দ্রিক বিশ্বের দিকে যাচ্ছে এবং বিশেষ করে গত এক দশকে চীনের যে উত্থান এবং তার সঙ্গে ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রাজিল এই ধরনের কিছু শক্তির উত্থানের ফলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে তাদের যে বিশ্ব নেতৃত্বের যে জায়গাটা, সেখানেও একটা শূন্যতা তৈরি হয়েছে। বিশেষ করে ওবামার যে পলিসি ছিল সেটা অনেকটাই সফট এবং সেই পলিসির পরে ট্রাম্প এসে কিছুটা আইসোলেশনের দিকে যাচ্ছে এবং এইরকম একটি প্রেক্ষাপটে কিন্তু আপনি ঠিকই বলেছেন যে একটা বহুমেরু কেন্দ্রিক যে বিশ্ব ব্যবস্থা, সেই ব্যবস্থাটাই আস্তে আস্তে আরও পরিষ্কার হচ্ছে এবং সেখানে বিশেষ করে আপনার ট্রাম্পের পলিসি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে সেই পলিসিটা কিন্তু সেখানে রাশিয়া এবং চীনের তাদের প্রেজেন্সটা আরও বেশি মধ্যপ্রাচ্যে বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে এবং সেটি হয়তো বা এক ধরনের ভারসাম্যের জায়গা থেকে আমরা হয়তো বিবেচনা করতে পারি। তবে বাস্তবতা হচ্ছে যে এই যে আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ করে আপনার এই কোল্ড ওয়ার পিরিয়ডের এক ধরনের হেজিমনি মার্কিন যুক্তরাষ্ট্রের এবং সোভিয়েত ইউনিয়ন, তখনকার সোভিয়েত ইউনিয়নের সেই হেজিমনিক যে স্টেবিলিটি, যেটা আমরা আন্তর্জাতিক সম্পর্কে অনেক সময় বলে থাকি যে একটা আধিপত্যের মাধ্যমে যে এক ধরনের স্থিতিশীলতা তৈরি করা, সেই সুযোগটা কিন্তু এখন আর নেই। কারণ একক কোনো পরাশক্তি বা একক কোনো বিশ্বশক্তির পক্ষে বিভিন্ন অঞ্চলের শান্তি কিংবা স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়। ফলে এটা একটা কালেকটিভ একটা ইনিশিয়েটিভ এবং সেখানে বিভিন্ন বৃহৎ শক্তিগুলো যত দায়িত্বশীল আচরণ করবে ততই আসলে ওই অঞ্চলের জন্য। আমরা তো দেখলাম যে এর মধ্যে দিয়ে আসলে ব্রেক্সিট সম্পন্ন হওয়ার কাজটি এগিয়ে গেছে। ইউরোপিয়ান রাজনীতিতে জার্মানি এবং ফ্রান্স তারা আরেকটু সুসংহত হয়েছে, তাদের বন্ধুত্ব একটু দৃঢ় হয়েছে এবং তারা একসঙ্গে আসলে মার্চ করারও চেষ্টা করেছে। ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে দূরত্ব তৈরি হয়েছে এবং একই সঙ্গে ইরান, রাশিয়া তাদের যেই নতুন বলয়, অর্থাৎ ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পর আসলে যে ধরনের প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেটি যুক্তরাষ্ট্রকে আরেকটু কোণঠাসা করেছে নিশ্চয়ই বিগত বছরে। নিশ্চয়ই করেছে, কারণ এখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের যে দূরত্ব, যেটি বিশেষ করে আমি বলবো যে যতটা যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব তার চেয়ে বেশি আসলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরত্ব। কারণ ডোনাল্ড ট্রাম্পের যে তার যে মতাদর্শিক অবস্থান এবং যুক্তরাষ্ট্রের যে নেতৃত্বে ডোনাল্ড ট্রাম্প যে ধরনের অ্যাপ্রোচ নিয়েছে, সেটি কিন্তু একেবারেই প্রথাসিদ্ধ না। ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে শক্ত সম্পর্ক এবং যে ধরনের অ্যালায়েন্স, যেটা মানে দশকের পর দশক গড়ে উঠেছিল, সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান
যে মিত্র রাষ্ট্রগুলো আছে যুক্তরাষ্ট্র, তাদের নিরাপত্তার জন্য তাদের স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্রের কতটুকু কাছে পাওয়া যাবে সেই বিষয়টা এবং সেই প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রই কিন্তু ন্যাটো এবং অন্যান্য অ্যালায়েন্স বা এলাই তাদেরকে বিভিন্ন সময় ব্যবহার করেছে, আমরা দেখেছি কোল্ড ওয়ার পিরিয়ডে এবং পোস্ট কোল্ড ওয়ার পিরিয়ডেও। কারণ বিশ্ব শক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আঞ্চলিক এবং আন্তর্জাতিক যে মিত্র রাষ্ট্র আছে তাদের সহযোগিতা নিয়েই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে এক ধরনের আধিপত্য বিস্তার করেছে। অভিবাসীদের যে স্রোত সারা বিশ্বেই সেটিও তো এক ধরনের ভূমিকা রেখেছে নিশ্চয়ই। অভিবাসীদের বেলায় ইউরোপের ভূমিকা, বিশেষ করে জার্মানি শুরুর দিকে অন্তত যেভাবে দেখার চেষ্টা করছিল বা কোথাও কোথাও স্বাগত জানানোর চেষ্টা করছিল, যুক্তরাষ্ট্র তার একেবারেই বিপরীতমুখী অবস্থানে ছিল। একেবারেই স্পষ্টভাবেই ডোনাল্ড ট্রাম্পের যে ইমিগ্রেশন পলিসি, যেটা আমরা লক্ষ্য করেছি যে সে ক্ষমতা নেওয়ার পরে কয়েকটি মুসলিম রাষ্ট্রের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে, তারপরে এমনকি একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড নিয়ে যারা আসতে চায় তাদের ক্ষেত্রেও এক ধরনের কড়াকড়ি আছে। তো সেখানে নতুন করে সিরিয়া কিংবা মধ্যপ্রাচ্য থেকে অভিবাসী গ্রহণ করার ব্যাপারে একেবারেই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ধরনের আগ্রহ বা তার অবস্থান ছিল না। আর সেখানে ইউরোপের দেশগুলো, বিশেষ করে আপনি যে জার্মানি এবং ফ্রান্সের কথা বলছেন, তারা এই অভিবাসনের ব্যাপারে সবসময় অনেক লিবারেল ছিল। এবং আরো দু একটি বিষয় যদি যোগ করতে চাই এর সঙ্গে, অভিবাসী ইস্যুর সঙ্গে একটু ধরুন জাতীয়তাবাদ বা উগ্র ডানপন্থার যোগ কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং একই সঙ্গে সেটিকে কেন্দ্র করে কিন্তু আবার এক ধরনের ডানপন্থা বা একটু উগ্র জাতীয়তাবাদী রাজনীতিরও কিন্তু একটা বিকাশ হঠাৎ করে আমরা দেখতে পেয়েছিলাম সারা বিশ্ব জুড়েই। সেটি কি মানে এই বছরে কি একটু নতুন ঘটনা, নাকি এটা আসলে আগের বছরগুলোর ধারাবাহিকতা বলি আপনার মনে হয়? এটা কি আকস্মিক ঘটনা? কি 2018-তে সেটা আরো একটু শক্তিশালী হয়েছে, যে ডানপন্থী শক্তি কিংবা আপনার এই অভিবাসন বিরোধী যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলোর একটা উত্থান হয়েছে। কিন্তু 2018 সালে আমরা যতটা শঙ্কা ছিল যে ফ্রান্স বা জার্মানি কিংবা অস্ট্রিয়া বা নেদারল্যান্ডস বা এইরকম অনেক দেশেই কিন্তু তাদের ক্ষমতায় চলে আসবে এরকম একটা অবস্থা ছিল, বাট সেটা হয়নি। ফলে উত্থানটা হয়তো এখনো পুরোপুরি ঘটেনি, কিন্তু এই শক্তিগুলোর সাথে ট্রাম্পের তার যে পলিসি বা দৃষ্টিভঙ্গির একটা মিল আছে। ফলে আমরা দেখি যে ইউরোপের ডানপন্থী শক্তি যদিও রাষ্ট্র ক্ষমতায় পুরোপুরি আসতে পারেনি, কিন্তু তারা ওইসব দেশের রাজনৈতিক অঙ্গনে কিন্তু একটা শক্তি অর্জন করেছে। ফলে এই শক্তিটা 2018-তে খুব স্পষ্ট করে আমরা লক্ষ্য করেছি। এই যে দুই ধারার রাজনীতি, তার তো একটা মেরুকরণ হয়েছে আপনি মনে করছেন। একটা বিরতি থেকে ফিরে আবার আলোচনায় আসছি। দর্শক, দ্য ওয়ার্ল্ড ইস্যু একটা বিরতি নিচ্ছে, একটু পরেই ফিরে আসছি আলোচনায়, সাথেই থাকুন। দর্শক, দ্য ওয়ার্ল্ড দিস উইকে আবারও আমন্ত্রণ। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেলোয়ার হোসেন, আর তার সঙ্গে আলোচনায় যাব। তবে তার আগে আরেকটু খবর আপনাদেরকে জানিয়ে দিতে চাই। 2019 শুরু হতে না হতেই শুরু হয়ে গেছে নতুন বছরে আন্তর্জাতিক রাজনীতি কূটনীতির নানা সমীকরণ এবং আলোচনা চলছে এই বছর অপেক্ষমান গুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়ে। দক্ষিণ এশিয়ায় যে আলোচনায় সবচেয়ে এগিয়ে ভারতের লোকসভা নির্বাচন। 2014 সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা বিজেপি হঠাৎ করেই চাপে। ধর্মীয় অসহিষ্ণুতা, সংখ্যালঘু নির্যাতন এবং রাফাল দুর্নীতির মতো ইস্যুতে বিতর্কের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের দাবি সবশেষ বিধানসভা নির্বাচনের ধারাবাহিকতায় বিজেপির ভরাডুবি ঘটবে জাতীয় নির্বাচনেও। নতুন বছরে কংগ্রেসের পালাবদল নিয়ে আলোচনা আছে যুক্তরাষ্ট্রেও। মধ্যবর্তী নির্বাচনে সাফল্য পাওয়া ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেবে বছরের প্রথম ভাগেই। নববর্ষের বার্তায় নিজেদের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর প্রত্যয় জানিয়ে রেখেছেন রাশিয়া এবং চীনের নেতারাও। ভারতের মানুষ উন্নয়নে বিশ্বাস করে। গেল 5 বছরে দেশ জুড়ে যে উন্নয়ন হয়েছে সেই ধারাকে অব্যাহত রাখতে জনগণ আবারও বিজেপিকে ভোট দেবে। কৃষকদের আন্দোলন কিংবা কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তার পদত্যাগের মতো বিষয়গুলো বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচনে এসবের প্রভাব পড়ার কোনো সুযোগ নেই। 2018 সাল ছিল চীনের জন্য প্রাপ্তির বছর। সেই ধারা নতুন বছরেও অব্যাহত রাখতে চাই আমরা। আশা করছি নতুন বছর পুরো বিশ্বের জন্য শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে। 2019 সাল যেন হানাহানি সংঘাত মুক্ত হয় সেই কামনাও করছি।
সঙ্গে আছেন আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, তার সাথে আলোচনায় ফিরছি আবারও। আমরা ভারতের রাজনীতি নিয়ে একটু কথা বলি। ভারতে হঠাৎ করেই মোদির ইমেজের কারণে দেখছিলাম যে বিজেপির জয় জয়কার বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনগুলোতে, হঠাৎ করেই তাতে খানিকটা ধাক্কা লাগলো বলতে হবে। সামনে লোকসভা নির্বাচন, কি মনে হচ্ছে সাফল্যের ধারা ধরে রাখতে পারবেন মোদি? আমার মনে হয় সেটি সামান্য না, বেশ বড় ধাক্কাই খেয়েছে নরেন্দ্র মোদী। কারণ যেই তিনটি রাজ্যে বিজেপি বেশ ভালোভাবে হেরেছে, সেই তিনটিকে বলা হয় হিন্দু বেল্ট বা আপনার হার্টল্যান্ড, মানে বিজেপির ভোটের দিক থেকে। কারণ এই তিনটি রাজ্যে প্রায় 465 মিলিয়ন মানে পপুলেশন বাস করে। তো এই যে মধ্যপ্রদেশ বা রাজস্থান বা ছত্তিশগড়, এই তিনটি রাজ্যে যে ধরনের পরাজয় হয়েছে, তাতে নরেন্দ্র মোদীর যে একটি ইমেজ তৈরি হয়েছিল যে অপরাজেয় বা অজেয়, এই ইমেজটিকে এখন আর নাই। যেমন অনেকেই বলতে শুরু করেছে যে 2019 সালের মে মাসে যে নির্বাচন হবে সেখানে 50-50 একটি অবস্থা তৈরি হয়েছে, যেখানে হয়তোবা আরো 6 মাস 1 বছর আগে মোদির যে অবস্থান ছিল এখন কিন্তু সেটি নেই। মোদি কিন্তু তার যে নোট কেলেঙ্কারি, নোট কেলেঙ্কারি বলছে, মানে নোট ইস্যু অর্থাৎ মুদ্রা বদলের যে ইস্যু, তারপরে দুর্নীতি ইস্যু, বেশ কিছু সামালও দিয়েছিলেন খানিকটা। তাৎক্ষণিকভাবে তো কোনো ধরনের অস্থিরতা তিনি তৈরি হতে দেননি। হঠাৎ করে তাহলে কেন সেগুলোর প্রভাব পড়ে? এর মেইন কারণ হচ্ছে যে নভেম্বর মাসেই কিন্তু খেয়াল করে দেখবেন যে ভারতে মানে নজিরবিহীনভাবে যে কৃষকরা যে বিদ্রোহ করেছে এবং সেটা খুব বিক্ষোভ করেছে, এটা কিন্তু মানে সাংঘাতিক। কারণ ভারতের আপনার প্রায় 55% মানুষ কৃষির উপর নির্ভরশীল এবং প্রতিদিন প্রায় 45 জন কৃষক ভারতে আত্মহত্যা করেন। এই যে কৃষকদের যে দুর্গতি বা তাদের যে দুরবস্থা, কারণ নরেন্দ্র মোদী মূলত তার সমর্থন হচ্ছে কর্পোরেট যে অংশটা বা যারা পুঁজিপতি, তাদের থেকে সমর্থনটা অনেক বেশি আসছে। আরেকটা হচ্ছে যে তার এই যে মৌলবাদ বা ধর্মীয় যে কার্ড সেটা ব্যবহার করে। কিন্তু নরেন্দ্র মোদীর যে উন্নয়নের যে তার যে মানে যে ধরনের বক্তব্য, এটি কিন্তু পুরোপুরি সত্য না। কারণ ভারতের যে সাম্প্রতিক ইতিহাসে উন্নয়নের মূল ভিত্তি তৈরি করেছে আপনার মনমোহন সিং সরকার। কংগ্রেস সরকার তার 2 মেয়াদে এই উন্নয়নের একটা বড় ভিত্তি তৈরি করেছে, তার উপর দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কিছু পরিবর্তন এনেছে। সেদিক থেকে ভারতের জনগণ ভালো করে জানে যে উন্নয়নের কথা যেটা বলছে মোদী, সেটি কিন্তু আসলে তার আগের আমলে। আচ্ছা, যেতে চাই একটু অন্যান্য দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেগুলো আলোচনায়ও। চীন আসলে 2019 সালে কতখানি ফ্যাক্টর হয়ে উঠবে বিশ্ব রাজনীতিতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তার বাণিজ্য যুদ্ধ, এই বিষয়টি আনতে চাই আলোচনা। এবং একই সঙ্গে যুক্ত করতে চাই যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্ক, অর্থাৎ ইরানের সম্পর্ক। ইরান এখন কোন পথে হাঁটবে? পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের মাত্রা কি দাঁড়াবে? না, এই তিনটি বিষয় আমি যদি ইরানের বিষয়টি দিয়ে শুরু করতে চাই, তাহলে ইরান কিন্তু ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প এই ইরানের সঙ্গে যে বহির্বিশ্বের যে চুক্তি বা নিউক্লিয়ার ডিল, সেখান থেকে আগে থেকে প্রত্যাহার করেছে। তারপরেও কিন্তু ইরান এই পরিস্থিতিকে সামাল দিতে পারছে, কারণ ইরানের পাশে আছে একদিকে রাশিয়া এবং চীন, অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়ন। তারা অনেকটাই এই ব্যাপারে অনেক সংযত এবং তারা কখনোই ট্রাম্পের এই অবস্থানকে সমর্থন করেনি। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত প্রভাবশালী রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যে কারণে মার্কিন মিত্ররা হয়তো বা ইরানের ব্যাপারে যতটা খোলাখুলি বাণিজ্য বা অন্যান্য বিষয়ের যে সম্পর্কটা ছিল, সেটা হয়তো কিছুটা কমে যাবে বা সেটা কমছেও। তো আমার মনে হয় যে এই ইরানের যে সংকটটা, সেটা তারা আস্তে আস্তে কাটিয়ে উঠবে। কারণ আমরা জানি যে ইরান এই চুক্তির আগে আরও বেশি স্যাংশনস এবং বিভিন্ন ধরনের অবরোধের মধ্যে ছিল। ফলে এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প নিজের অবস্থাও খুব একটা শক্ত না মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে। দেখুন, কংগ্রেসের যে ডেমোক্রেটদের শক্তি বাড়ছে এই বছরের শুরুতেই, এটি কি তাকে কোনো সমস্যায় ফেলবে কিনা এই আলোচনার মধ্যে একটু? নিশ্চয়ই, কারণ এটি কিন্তু বিশেষ করে এই নতুন যে কংগ্রেস মেম্বার ডেমোক্রেট দল থেকে এসছে, তার বিশেষ করে ইয়াং যারা, তাদের অনেকেরই কিন্তু দাবি হচ্ছে যে ট্রাম্পের বিরুদ্ধে একটা ইমপিচমেন্ট প্রসিডিং শুরু করা। ফলে ইমপিচমেন্ট প্রকৃতপক্ষে শুরু হোক বা না হোক, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের যে আকাঙ্ক্ষা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আরও যে চেপে ধরা বা তার যে প্রভাবটাকে বৃদ্ধি করার চেষ্টা করছে, সেই জায়গাটাতে কিন্তু বড় ধরনের ছেদ পড়বে। কারণ ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ডিভাইডেড প্রশাসন কাজ করবে। একদিকে ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেস, লোয়ার হাউস, যেটা হুইচ ইজ ভেরি পাওয়ারফুল, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেটের পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করে এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ফলে ডোনাল্ড ট্রাম্প ঠিক আগের মতো একেবারে খুব ভাবে মানে তার
যেমন যেভাবে একচ্ছত্রভাবে তার বিলগুলো পাস করাতে পারছে সেটা পারবে না। শাটডাউনের মুখোমুখি ইতিমধ্যে শাটডাউন চলছে এবং সেটিও ট্রাম্প যেভাবে চাচ্ছে সেভাবে হয়তো সমাপ্তি ঘটবে না। তো সেই ক্ষেত্রে হয়তো আমরা ইরানের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যতটা চাপ সৃষ্টি করতে পারতো সেটা হয়তো বা করতে পারবে না। আচ্ছা, এই একই প্রেক্ষাপটে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এই ক্ষমতা কাঠামো নিয়েই উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক কেমন হবে এবং তারপরে চীনের সঙ্গে সম্পর্ক কেমন হবে, সমীকরণ কিভাবে? উত্তর কোরিয়ার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম এই নতুন বর্ষের তার যে বক্তৃতা, সেই বক্তৃতায় যে কথাটি বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সে আরও আলোচনা করতে চায়। তো এখানে উত্তর কোরিয়া কিন্তু দেখাচ্ছে তাদের আগ্রহ আছে যে পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যাপারে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে আরও মানে উষ্ণ করা। কিন্তু সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা কী হবে, ট্রাম্পের অবস্থানটা কী হবে সেটা কিন্তু এখনও পরিষ্কার না। কারণ কিমের এই মেসেজের বিপরীতে কিন্তু এখনও ট্রাম্প খুব পরিষ্কার করে কিছু বলেনি যে আরেকটি সামিট হবে কিনা, সেটাকে ধোঁয়াশা রয়ে গেছে। আলোচনার শেষ দিকে চলে এসেছি, খুব ছোট করে জানতে চাই এই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে, অর্থাৎ ধরুন ওইদিকে ইমরান খানের উত্থান, এইদিকে ভারতের রাজনীতির পালাবদল যদি হয়ে যায়, আবার একই সঙ্গে মিয়ানমার ইস্যু রয়েছে আমাদের সঙ্গে, রোহিঙ্গা, এই দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে আপনার বক্তব্য কি হবে? দক্ষিণ এশিয়াতে আসলে আমরা যেমন আমাদের দেশে আমাদের একটা নির্বাচন হয়েছে, সেখানে নতুন প্রধানমন্ত্রী তৃতীয়বার মতো দায়িত্ব নিচ্ছেন, ফলে এখানেও একটি রাজনৈতিক একটা নতুনভাবে একটা শক্তি আমরা দেখছি। পাশাপাশি ভারতে যদি নরেন্দ্র মোদী আসুক বা অন্য কোনো সরকার আসুক, কিংবা পাকিস্তান অলরেডি পরিবর্তন হয়েছে, তো দক্ষিণ এশিয়াতে হয়তো বা বড় ধরনের কোনো পরিবর্তন হবে না, কিন্তু এই অঞ্চলের কতগুলো সমস্যা আছে। একদিকে রোহিঙ্গা সমস্যা যেমন আছে, অন্যদিকে সার্কটাকে কার্যকর করার একটা বিষয় আছে। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের জায়গাতে পাকিস্তান থেকে কিছু উদ্যোগ আসছে, কিন্তু ভারত যেহেতু সামনে নির্বাচন আছে সেই কারণে ভারত সেভাবে রেসপন্স করছে না। ফলে আমার মনে হয় যে এই 2019-এর মে মাসের ভারতের নির্বাচন পর্যন্ত নির্ভর করছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গতি পায় কিনা, বিশেষ করে পাকিস্তান এবং ভারতের সম্পর্কে। অনেক ধন্যবাদ ডক্টর দেলোয়ার হোসেন সময় দেওয়ার জন্য দ্য ওয়ার্ল্ড নিউজকে গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য। দর্শক, আলোচনা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেনের সঙ্গে। একটা বিরতি যাচ্ছে, এবার একটু পরে ফিরে আসছি, সাথেই থাকুন। দ্য ওয়ার্ল্ড দিস উইকে আবারও আমন্ত্রণ। আতশবাজির বর্ণিল রং আর উদ্দাম বাজনার তালে তালে বিশ্ববাসী বরণ করে নিয়েছে 2019 সালকে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে শুরু করে বিশ্বের সব দেশে ছিল বর্ষবরণের বর্ণাঢ্য আয়োজন। বাদ যায়নি এশিয়া কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলো। ভৌগোলিক সুবিধায় এবারও সবার আগে 2019 সালকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড। ঘড়ির কাঁটা রাত 12টা ছুতেই শুরু হয় বর্ষবরণের আতশবাজির খেলা। এরপর প্রায় 24 ঘন্টা ধরে বিশ্বের সব টাইম জোনে চলেছে নতুন বছরের আনুষ্ঠানিকতা। সিডনি, লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক, রোম, হংকং, তাইওয়ান সহ বিশ্বের সব খ্যাতনামা আর ঐতিহ্যবাহী শহরেই ছিল চোখ ধাঁধানো আয়োজন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে আন্তর্জাতিক অঙ্গনের নানা খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।